গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতির সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অন্তত ৩০ জান্তা সেনা নিহত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার পরিকল্পনা। ইউক্রেনকে ১০০টি রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স। ম্যাক্রো জেলেনস্কি বৈঠক। খার্কিভে রুশ হামলায় নিহত ৪। ট্রাম্পের সঙ্গে সংলাপের আশা ক্রেমলিনের। যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ ঠেকাতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন প্রশাসন। মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। চূড়ান্ত হয়নি পরিমাণ। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু। দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি। ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় ৭ অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। রহস্যজনকভাবে ১৫৩ ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়া সংগঠনের নাম উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। আল মাজদ ইউরোপ নামের এই সংগঠনটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের স্থানান্তরের কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একাধিক অসঙ্গতি জনমনের সন্দেহ সৃষ্টি করছে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের অজুহাতে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আরব দেশগুলো। হাজারো সমস্যার মধ্যে নিজ ভূখণ্ডে থাকার বিষয়ে অটল গাজাবাসীও। এই টানাপোড়েনের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় ১৫৩ ফিলিস্তিনিকে বহনকারী একটি বিমান। যাত্রীদের প্রশ্ন করা হলে তাদের গন্তব্য বা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। এমনকি দক্ষিণ আফ্রিকায় তাদের মাথা গোঁজার ঠাঁই নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। রহস্যময় এই বিমানের যাত্রীদের নিয়ে নানা জল্পনা কল্পনার পর সামনে এসেছে তাদের দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া সংগঠনটির নাম। আল মাজদ ইউরোপ নামের সংগঠনটির ওয়েবসাইট বলছে এটি জার্মানি ভিত্তিক একটি সংস্থা, যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিবন্ধিত এই ওয়েবসাইটের বেশ কিছু বিষয়ে দেখা দিচ্ছে অসঙ্গতি। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট ঠিকানা বা ফোন নম্বর না থাকা। শেখ জাররা এলাকায় অবস্থিত বলে উল্লেখ থাকলেও সেখানে তাদের কোনো অফিস খুঁজে পায়নি গণমাধ্যম আল জাজিরা। এমনকি তাদের দেয়া ইমেল অ্যাড্রেসটিও অস্তিত্বহীন। ওয়েবসাইটে দেয়া বিভিন্ন লিঙ্কেরও আদতে কোনো অস্তিত্ব নেই। এছাড়াও ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করার প্রতিষ্ঠান নেমচিপের নামেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এদিকে যাত্রীদেরকে বিমান খরচ বাবদ $১.৫ থেকে $২,০০০ প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়।
ইসরায়েলি গণমাধ্যম হারেটস প্রকাশিত প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে ফিলিস্তিনিদের। সংগঠনটির প্রতিষ্ঠাতা তোমের জানাল লিন্ড ইসরায়েলি এস্তোনিয়ার বংশোদ্ভূত। তিনি আগেও জোরপূর্বক ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য ফ্লাইটের ব্যবস্থা করেছেন বলেও দাবি হারেটসের। এ অভিযোগ স্বীকার করেছেন লিন্ড। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অন্তত ৩০ জান্তা সেনা নিহত হয়েছেন। এখনও চলছে সংঘাত, জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। খাদ্য ও চিকিৎসার অভাব দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার পরিকল্পনা উঠে এসেছে। মিয়ানমারের নির্বাচন সামনে রেখেও চলছে জান্তা ও বিদ্রোহীদের তুমুল লড়াই। রাখাইনের কিয়াকফিউ শহরে আরাকান আর্মি জান্তা সেনাদের উপর আচমকা হামলা চালায়। মাইন বসিয়ে নিরাপদ ভেবে গ্রামে প্রবেশ করা সেনাদের উপর গুলিও চালায় তারা। স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি। যুদ্ধে এখনও ড্রোন ও বিমান ব্যবহার করা হচ্ছে। সংঘর্ষের কারণে বহু গ্রাম থেকে মানুষ পালাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলছেন, খাদ্য চিকিৎসার তীব্র অভাবে অসহায় পরিবারগুলো রয়েছে জরুরি সাহায্যের অপেক্ষায়। গ্রামগুলো বিচ্ছিন্ন করে তেলের সরবরাহ ও ওষুধ আটকাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করার জন্য নতুন নীতি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন জ্যামার, মানবিক করিডর। যুদ্ধ শেষ করা, নাগরিকদের জীবন রক্ষা এবং চীনা প্রভাব সীমিত করাই তাদের লক্ষ্য। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, জান্তা বাহিনী বিশেষ চাহিদা সম্পন্নদের উপরও ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। অনেকে নিজের বাড়িতে আগুনে মারা গেছে, আর যারা বেঁচে আছে তাদের জীবনও বিপন্ন। বিশেষ চাহিদা সম্পন্নদের হয়ে কাজ করা সংগঠনগুলো সীমিত অর্থায়ন দিয়ে সহায়তা কার্যক্রম চালাচ্ছে বলেও জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনকে ১০০টি রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স। প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী ১০ বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি সই হয়। এর মধ্যেও ইউক্রেনের খার্কিভে চলছে রাশিয়ার আগ্রাসন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন, আহত হয়েছেন আরও ১০ জন। এদিকে পুনরায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র। এখনো রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা। প্রতিদিনই একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে পুতিন সেনারা। দিনিপ্রো পেত্রোভস্কের হাইগ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া খার্কিভ অঞ্চলের বালাকলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যেই ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী ১০ বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। তিনি আরও বলেন, এর লক্ষ্য স্বল্পমেয়াদী ইউক্রেনকে ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ বৈঠকের জন্য রাশিয়া এখনও প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই। বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ১৪০ বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে। বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। আইএমএফ বলছে ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি $৬৫ বিলিয়ন। মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপে রিপাবলিকানরা একটি বিল প্রণয়ন করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তালিকায় ইরান যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি যারাই রাশিয়ার সঙ্গে ব্যবসায় জড়াবে তাদেরই কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প এমন সময় এ ধরনের পদক্ষেপের কথা জানালেন যখন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানি লুক অয়েল ও রোসনেফটের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা চলছে।
মাদক দমন করতে প্রয়োজনে মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠক শেষে ট্রাম্প জানান কলম্বিয়ায় থাকা কোকেনের ফ্যাক্টরিও ধ্বংস করবেন তিনি। এমনকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও বলেন ট্রাম্প। সোমবার ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্কফোর্সের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদক বিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি। মেক্সিকো থেকে ভেনেজুয়েলা, আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করেছেন ট্রাম্প। মেক্সিকো থেকে মাদক প্রবাহ রোধে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মাদক ঢুকছে তা বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে, তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন। আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না, প্রায় 85% কমে গেছে। এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। মাদক বন্ধ করতে যা দরকার সবই করতে প্রস্তুত আমি। এ সময় কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান ঘোষণা করেননি, তবে সংকেতটা বেশ স্পষ্ট। আমরা ভালোভাবেই জানি মাদক, ফেন্টানিল, কোকেন কিভাবে এখানে আসে। কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে, সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম। এছাড়াও ভেনেজুয়েলা মার্কিন সীমান্তে প্রিজন খালি করে মানুষ পাঠিয়েছে, যা বাইডেন প্রশাসন আমেরিকার জন্য বিপর্যয় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। শিউলি রোজা, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অভিযানে অংশ নিতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কারাকাসের কার্টেল দে লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উত্তেজনা ক্রমশ বাড়ছেই। দেশটিতে সরাসরি হামলার ঘোষণা না দিলেও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি, মাদুরো সরকারকে লক্ষ্য করে ধারাবাহিক নিষেধাজ্ঞা সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ দুদেশের দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেছে। স্থানীয় সময় রোববার ক্যারিবীয় উপকূলে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অপারেশন সাদার্ন স্পিয়ার নামে এই অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা। সামরিক উপস্থিতি বাড়ানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, মাদুরো প্রশাসন তার সঙ্গে কথা বলতে চায়, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কারাকাস। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলসকে চলতি মাসে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। মাদুরো ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই সংগঠন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাঠাতো বলে অভিযোগ করেছেন রুবিও। এক বিবৃতিতে বলা হয়, কার্টেল দে লস সোলস, ট্রেন দে আরাগুয়া ও সিনালোয়া কার্টেলের মতো সন্ত্রাসী সংগঠন যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়ানোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপে মাদক পাচার করছে। যদিও মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের বড় উৎস ভেনেজুয়েলা নয়। নাসরিন রুমি, সময় সংবাদ। এবারের জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটি চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থ মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দর কষাকষিতে বাংলাদেশকে আরও সরব হওয়ার পরামর্শ তাদের। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে।
বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সুদানের এল ফাশের থেকে পালিয়ে উত্তরের আল দাব্বায় আশ্রয় নেওয়া মানুষের বেশিরভাগই নারী, কেউ স্বামী হারানো, কেউ বা অন্তঃসত্ত্বা। ক্যাম্পে অন্তহীন শোক, নিখোঁজের খবর আর চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের ভয়াবহ এক চিত্র। জাতিসংঘ সতর্ক করে বলছে, এখনো আটকে আছে লাখো মানুষ, বাড়ছে ধর্ষণ আর হত্যার মতো নৃশংসতার অভিযোগ। উত্তর সুদানের আল দাব্বা ক্যাম্পে এখন আশ্রয় নেওয়া মানুষের 80%ই নারী। তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারানো, আবার অনেকেই শিশু কোলে নিয়ে এসেছেন, কেউ কেউ অন্তঃসত্ত্বাও, এমনকি অনেকে স্বামী হারিয়ে সন্তান নিয়ে পালিয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট বলছে, নারীরাই এখন পুরো বোঝা বইছে। জাতিসংঘের তথ্য মতে আল ফাশির থেকে পালানো 10,000-এর বেশি মানুষের খোঁজ নেই। পালিয়ে যাওয়া নারীরা বলছেন, পথে ধর্ষণ, হত্যা, অপহরণ, নিখোঁজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। চিকিৎসকরা বলছেন, ক্যাম্পে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় 30% হলেও মিলছে না বিশেষায়িত কোনো চিকিৎসা। বেসামরিক বাহিনী আরএসএফ এর দাবি, তারা কাউকে আটকে রাখছে না, শুধু সেনাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, আল ফাশির পতনের পর নির্বিচার সহিংসতার সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। অক্টোবরে 18 মাসের অবরোধের পর শহরটি সুদানের সেনাদের কাছ থেকে আরএসএফ এর নিয়ন্ত্রণে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার তাবিলা ও কর্মা ক্যাম্প পরিদর্শন করে জানান, পরিস্থিতি ভয়াবহ। তাবিলায় আগে থেকেই 6 লাখ উদ্বাস্তু ছিল, এখন যুক্ত হয়েছে আরো 10,000 মানুষ। জাতিসংঘ বলছে, 26 অক্টোবর থেকে 82,000 মানুষ পালিয়েছে আর 2 লাখ এখনো আটকে আছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির হার 1,17% কমে গেছে। জরিপ বলছে, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ। আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, ভর্তি কমলে বড় ধাক্কা খাবে মার্কিন শিক্ষা খাত আর অর্থনীতি। বিশ্বের সবচেয়ে উন্নত দেশে পড়ালেখা করার নাম শুনলে প্রথমেই মাথায় আসে যুক্তরাষ্ট্রের নাম। সেখানে উন্নত মানের পড়াশোনার পাশাপাশি উন্নত জীবনের আশায় পাড়ি জমান বহু বিদেশি শিক্ষার্থী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অনেকটা দুঃস্বপ্নই হয়ে উঠেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের জরিপ বলছে, 828টি বিশ্ববিদ্যালয়ে নতুন আন্তর্জাতিক ভর্তি কমেছে 17%। যদিও মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সামগ্রিকভাবে নেমেছে মাত্র 1%। বর্তমানে বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মোট ভর্তি সংখ্যার 6%, যারা বছরে $55 বিলিয়ন যোগ করে মার্কিন অর্থনীতিতে।
বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ। এভাবে ভর্তি কমতে থাকলে মার্কিন শিক্ষা খাত আর অর্থনীতি বড় ধাক্কা খাবে বলেও জানায় তারা। আবার অনেক শিক্ষার্থী বলছে, যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে নীতিগতভাবে ভালো আচরণ না করায় তারা সিদ্ধান্ত বদলাচ্ছে। ট্রাম্প প্রশাসন এবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তার আগে ৬,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করে আইন লঙ্ঘন আর সন্ত্রাস সমর্থনের অভিযোগে। তবে ট্রাম্প বলেছেন, নতুন করে ৬ লাখ চীনা ছাত্রকে ভিসা দেবেন, কারণ বিদেশি ছাত্ররা বেশি টিউশন ফি দেয়। নাদিম মারজান, সময় সংবাদ। শীত নামতেই ভারতের নয়াদিল্লিতে অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বায়ু দূষণ। দূষণের চাপে সবচেয়ে বিপাকে পড়েছেন রেল লাইনের ধারে বস্তিবাসীরা। চোখ জ্বালা, কাশি আর শ্বাসকষ্ট এখন তাদের নিত্যসঙ্গী। আবর্জনা পোড়া, ঘন ধোঁয়াশা আর অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের নয়াদিল্লি। সকালে হালকা শীত নামতেই আরও ভারী হয়ে উঠেছে দূষণের মাত্রা। স্থানীয় সময় সোমবার নগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৪৮-এ পৌঁছেছে, যা খুবই অস্বাস্থ্যকর। এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায়ও শীর্ষে রয়েছে নয়াদিল্লি। এই ঘন ধোঁয়ায় শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠেছে। বিলাসবহুল ভবনগুলোর পাশে রেললাইন ঘেঁষা বস্তিগুলোতে পরিস্থিতি আরও করুণ। দূষণ পুরো শহরকে প্রভাবিত করলেও বস্তির মানুষদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। খোলা জায়গায় আবর্জনা জলে দিনরাত। বাতাসে মিশে থাকা ধোঁয়া আর বালুকণা ছোট ছোট ঘরগুলোতে ঢুকে দমবন্ধ পরিবেশ তৈরি করে। বাসিন্দারা জানান, চোখে জ্বালা, বুক ব্যথা, কাশি সবই এখন নিত্যদিনের সঙ্গী। দূষণ তো বহুত হয় यहाँ पे। এখানে দূষণ অনেক বেশি। চোখ লাল হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, কাশি উঠলে নাকে মুখে ধুলা বের হয়। খুবই সমস্যা আমাদের। और खांसी के साथ साथ जो बलगम जो निकलता है उसमें। প্রতি বছর শীতেই দিল্লির বাতাস ভারী হয়ে ধুলা ও ধোঁয়া নিচে আটকে থাকে। পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলের খড়পোড়ানো, যানবাহনের চাপ আর শিল্পাঞ্চলের নির্গমন মিলে শ্বাসতন্ত্রের সমস্যা তীব্র হয় লাখো মানুষের। সরকারি সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও দূষণ কমানোর দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পশ্চিমা বিশ্বের অর্ধেকের কাছাকাছি মানুষ মনে করেন তাদের দেশে গণতন্ত্র ভেঙে পড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের নতুন এক জরিপ বলছে, দুর্নীতি, ভুয়া খবর আর চরমপন্থী রাজনীতির বিস্তারে মানুষের আস্থা সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে। এই হতাশা আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংস্থাটির। গণতন্ত্রের সবক দেয়া দেশগুলোতেই বেহাল দশা গণতন্ত্রের। সম্প্রতি আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 9টি পশ্চিমা দেশের 9,800 ভোটারের উপর জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী মানুষের প্রায় 45% মনে করেন তাদের দেশে গণতন্ত্র সঠিকভাবে কাজ করছে না। 9টি দেশের মধ্যে 7টিতে মানুষ গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে অসন্তুষ্ট। ভঙ্গুর গণতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে আছেন ফ্রান্সের 60% মানুষ। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা 53%, যুক্তরাজ্য ও স্পেনে 51%। জরিপ বলছে, ভুয়া তথ্য ছড়ানো, দুর্নীতি, রাজনীতিবিদদের জবাবদিহিতার অভাব আর চরমপন্থী দলগুলোর উত্থান এগুলোই গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্য ও ক্রোয়েশিয়ার অবস্থা আরও হতাশাজনক। মাত্র 23% মানুষ মনে করেন সরকার সত্যিকার অর্থে জনগণকে প্রতিনিধিত্ব করছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর বেশিরভাগ নাগরিকই মনে করেন আগামী 5 বছরে গণতন্ত্রের ঝুঁকি আরও বাড়বে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আরও এক ধাপ এগিয়ে বলেন, পশ্চিমা অভিযাত্রা গণতন্ত্র ও মানবাধিকার শব্দগুলোকে শুধু প্রদর্শনের জন্য ব্যবহার করছে, জনগণের মতামতকে কার্যত উপেক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, গণতন্ত্রের মূল্যবোধে গভীর আস্থাহীনতা। জরিপের এই ফল শুধু রাজনৈতিক সংকটই নয়, আগামী বছরে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। $38 বিলিয়ন 65টি বোয়িং 777-9 কেনার ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। একই সঙ্গে দুবাইতে বিমানের প্রদর্শনের আয়োজন করল সংস্থাটি। এতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে উড়ল চীনের নতুন যাত্রীবাহী বিমান কম্যাক C919। রঙিন ধোঁয়ায় আকাশ সাজিয়ে দুর্দান্ত অ্যারোবেটিক শো করল ফুরসান আল এমিরেটস। দর্শকদের উচ্ছ্বাস আর ভিড়ে দুবাই এয়ারশোর শুরুতেই জমে ওঠে পরিবেশ। এর মধ্যেই বড় ঘোষণা দিল এমিরেটস।
প্রেস কনফারেন্সের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানান তারা কিনছে 65টি বোয়িং 779 আর 130টি ZE9X ইঞ্জিন। মোট চুক্তির মূল্য $38 বিলিয়ন। এতে এমিরেটসের হাতে থাকা বোয়িং অর্ডারের সংখ্যা দাঁড়ালো 315টি বিমান। অন্যদিকে আলোচনা ছিল চীনের নতুন যাত্রী বিমান কমেক C919। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো প্রদর্শনীতে অংশ নেয় এটি। একই সঙ্গে C919 এশিয়ার বাইরে প্রথমবারের মতো শো এটি। এয়ারবাস ও বোয়িং এর দীর্ঘদিনের বাজারে চ্যালেঞ্জ ছুটতে এগোচ্ছে চীনের কমেক বিমানটি। তবে পশ্চিমার নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন না থাকায় তাদের লক্ষ্য এখন বিকল্প বাজার বা আঞ্চলিক সমর্থন। বিশ্লেষকদের মতে চীন এখনো বৈশ্বিক বাজারে বড় অংশ দখলের মতো অবস্থানে না থাকলেও তাদের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বিমান শিল্পে নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে, আর এর নতুন শক্তিকেন্দ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আকাশে আধিপত্যের লড়াই আরও তীব্র হচ্ছে। এয়ারবাস ও বোয়িং এর পাশাপাশি বড় মঞ্চে জায়গা করে নিচ্ছে চীনও। শিউলি রোজা, সময় সংবাদ। ফ্রান্সের লুভর মিউজিয়ামের নিরাপত্তা ঝুঁকি ও পুরানো কাঠামোর কারণে কিছু কক্ষ এবং অফিস বন্ধ করেছে কর্তৃপক্ষ। 9 অক্টোবরের এক সাহসী চুরির ঘটনায় মিউজিয়ামের দুর্বলতা সামনে আসে। 2 চোর দিনের বেলায় লিফট ব্যবহার করে দ্বিতীয় তলায় উঠে জানালা ভেঙে আঙ্গেল গ্রাইন্ডার দিয়ে প্রদর্শনী কেস খোলার পর বাইকে পালিয়ে যায়। ওই ঘটনায় $1,02,00,000 মূল্যবান রত্ন চুরি হয়েছে, যা এখনও উদ্ধার হয়নি। নতুন প্রযুক্তিগত রিপোর্টে দেখা গেছে সুলি উইংয়ের দ্বিতীয় তলার নিচের কাঠামোর শক্তি দুর্বল। তাই কাম্পানা গ্যালারি প্রথম তলায় বন্ধ করা হচ্ছে এবং 65 জন কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা ও সংস্কার কাজ এখনও চলছে। পোল্যান্ড ইউক্রেন রুটের গুরুত্বপূর্ণ রেললাইনে ভয়াবহ নাশকতার ঘটনায় দেশে নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়েছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একে নাশকতা বলে কঠোর ভাষায় দোষীদের গ্রেফতারের ঘোষণা দেন। বিস্ফোরণে ট্রাকের একটি অংশ উড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠাতে পোল্যান্ডের রেল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার বলছে বিদেশি গুপ্তচর সংস্থার নির্দেশে হামলা ঘটে থাকতে পারে। একই লাইনে আরেকটি সন্দেহজনক ঘটনার তদন্ত চলায় হাইব্রিড আক্রমণের শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা ও জাতীয় পেনশন পরিশোধ কাঠামো আরও কঠোর করছে দেশটির প্রশাসন। সরকার জানিয়েছে যারা নিয়মিত অর্থ প্রদান করবে না তাদের ভিসা নবায়নের অনুমোদন দেওয়া হবে না। 2027 সালের জুন থেকে এই নীতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে 3 মাসের বেশি বসবাসকারী বিদেশি নাগরিকের জাতীয় পেনশন এবং স্বাস্থ্য বীমা কর্মসূচিতে যুক্ত হওয়া বাধ্যতামূলক, কিন্তু অনেকেই নিয়মিত অর্থ প্রদান করেন না। কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে 2025 সালের মার্চ পর্যন্ত এক অর্থ বছরে বিদেশি বাসিন্দাদের পরিশোধযোগ্য মোট পেনশনের প্রায় 50% বকেয়া রয়ে গেছে। স্থানীয় সরকারের গড় হিসেব অনুযায়ী বিদেশি বাসিন্দারা স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের মোট 63% পরিশোধ করেছেন। সরকার বলছে অনেকেই দেশের বাইরে থেকে এসে চিকিৎসা সেবা গ্রহণ করে বিল বকেয়া রেখে চলে যান, ফলে স্থানীয় সরকারের আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। নীতি পরিবর্তন কার্যকর হলে যেসব বিদেশি নাগরিক পেনশন বা স্বাস্থ্য বীমা নিয়মিত পরিশোধ করবেন না তাদের ভিসা নবায়ন কিংবা রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হবে না। এটি 2027 সালের জুন থেকে বাস্তবায়ন শুরু হতে পারে। জাপানে অধ্যয়নরত অনেক বিদেশি শিক্ষার্থী মনে করছেন এই নীতি তাদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। হাসপাতালে গেলে বীমা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু প্রতি মাসে এটা দেওয়া অনেক কষ্টকর। আমরা বুঝি এটা দরকারি, তবে স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন। এদিকে আগামী বছর এপ্রিল থেকে সরকার নতুন একটি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে, যাতে বিদেশ থেকে জাপানে আগতরা এককালীন স্বাস্থ্য বীমা গ্রহণ করতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ইতালিতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা। তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট, সব ধরনের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার রেজিস্ট্রেশন সহ সবকিছুর জন্যই যেতে হয় রোম দূতাবাস অথবা মিলান কনসুলেট জেনারেল অফিসে। সেবার মান বৃদ্ধিতে বর্তমানে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
1974 সালে ইতালির রাজধানী রোমে প্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয়। 2000 সালের দিকে বাড়তে থাকে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। 2010 সালে ইতালিতে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 1.5 লাখ ছাড়ায়। প্রায় 1800 কিলোমিটার লম্বা উত্তর থেকে দক্ষিণ ইতালি। প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে 2011 সালে উত্তর ইতালির 10টি প্রদেশের জন্য মিলান শহরে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস চালু করা হয়। সে সময় উত্তর ইতালিতে প্রায় 70 থেকে 80 হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও বর্তমানে 2 লাখের বেশি প্রবাসীর বসবাস। দূতাবাস সেবা সহজ করতে মিলান কনসুলেট অফিসে খোলা হয়েছে হেল্প ডেস্ক ও তথ্য সেবা কেন্দ্র। এছাড়া বুধ ও বৃহস্পতিবার দেয়া হচ্ছে এনআইডি কার্ডের বিশেষ সুবিধা, নতুন ভোটার হওয়ার জন্য সহযোগিতা এবং দূরবর্তী শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস। এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে প্রবাসীদের। প্রবাসী ভাইদের সেবার মান উন্নয়নের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে। আমাদের পাসপোর্ট এবং অন্যান্য কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো, কিন্তু এখন আমাদের এখানে ইনফরমেশনের কারণে আমরা আসতে পারতেছি এবং দ্রুত কাজকামগুলোর সমস্যা সমাধানগুলো করতে পারতেছি। হেল্পের জন্য আমরা সবাই উপকৃত হচ্ছে আলাদাভাবে করার জন্য, এবং অফিসের সবাইকে, কনসুলেট এবং জেনারেল কনসুলেটকে সবাইকে ধন্যবাদ। তাদের কি কি সমস্যা আছে এবং সেটার জন্য সমাধানগুলো কি, সেগুলো তাৎক্ষণিকভাবে তারা জানতে পারছে। আমরা এটার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনসুলেট রফিকুল আলম জানান, ইতালি প্রবাসীদের সেবার মান বৃদ্ধি ও সময় বাঁচাতে কাজ করছে তার কনসুলেট অফিস। প্রতিদিন শত শত প্রবাসী মিলান কনসুলেট জেনারেল অফিস থেকে সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন। বর্তমান সময়ে মিলান কনসুলেট জেনারেল অফিস কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপে খুশি উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে ইতালিতে আয়োজন করা হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খুশি মেলার আয়োজকরা। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের তথ্যচিত্রে আরও একটি রিপোর্ট। উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত জুয়েলারি শিল্পের বিশ্ববিখ্যাত শহর ভিচেন্সা। কর্মসংস্থান ও পারিবারিক কারণে এখানে বসবাস করেন প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে শহরের বিশাল হলরুমে আয়োজন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী উৎসবমুখর পরিবেশে বার্ষিক এই পিঠা মেলায় অংশগ্রহণ করেন শত শত মানুষ। প্রবাসী দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্মের পাশাপাশি বিদেশিদের মাঝে তুলে ধরার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বন্ধন আরও শক্তিশালী হবে বলে মনে করেন আয়োজকরা। এমন জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনে উপস্থিত হতে পেরে খুশি সবাই। আসলে একটা বাঙালি মিলন মেলা বলতে গেলে আজ এখানে হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ যারা এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা যারা সবাই অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনাও মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। তবে নারীদের নিপুণ হাতের নানা রকমের বৈচিত্র্যময় সুস্বাদু পিঠা প্রশংসা কুড়িয়েছে সবার। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সার নেতৃবৃন্দ। প্রবাসী দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরতে পেরে খুশি আয়োজকরাও। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সময় সংবাদ, ইতালি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের অক্রিউ এক্সিবিশন হাউসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পর্যটন স্মারক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অংশগ্রহণকারী ও কর্মকর্তারা। প্রদর্শনীতে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। ফ্রেমে সাজানো উত্তর কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে পোশাক ও নানা খাবারের পসরা, যেগুলো আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। এমন চিত্র দেখা মিলল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের অর্কিউ এক্সিবিশন হলে। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে শুরু হয়েছে পর্যটন স্মারক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অংশগ্রহণকারী ও কর্মকর্তা। দেয়ালে দেশটির নেতা কিম ইল সুং ও কিম জং ইলের প্রতিকৃতি ঝুলিয়ে রাখা হলে পুরো আয়োজনই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার রূপ পায়। পোশাক থেকে শুরু করে কারুশিল্প 2000-এরও বেশি সামগ্রী রাখা হয় দর্শকদের সামনে। সবকিছুই তুলে ধরা হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে। আমরা এমন সব চিত্রকর্ম প্রদর্শন করেছি যেখানে দেশের প্রতিদিনের পরিবর্তিত বাস্তবতা ফুটে উঠেছে। বিশেষ করে অনসুল কালমা উপকূলীয় পর্যটন অঞ্চলের উপর আঁকা চিত্রগুলো দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
আয়োজনটিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন উত্তর কোরিয়ার জাতীয় পর্যটন দফতরের বিভাগীয় পরিচালক। তার মতে, এমন প্রদর্শনী উত্তর কোরিয়ার পর্যটন শিল্পকে নিজস্ব শৈলীতে সম্প্রসারণ ও উন্নয়নের সহায়ক ভূমিকা রাখবে। রাষ্ট্রীয় বার্তা ও পর্যটন প্রচারে সমন্বয়ই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তিনি। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। সৌদি আরবের বিনোদন মানচিত্রে এবার যোগ হলো ইউটিউব স্টার মিস্টার বিস্টের নতুন থিম পার্ক বিস্ট ল্যান্ড। রিয়াদের কেন্দ্র জুড়ে নীল নিয়ন আলোয় সাজানো এই পার্কে তার ভিডিওর মতো চ্যালেঞ্জ, ক্যাশ প্রাইজ আর লাইভ শোতে ভিড় জমিয়েছে তরুণ দর্শক। রিয়াদ সিজনকে সামনে রেখে সৌদি যে বিশ্ব তারকা টানার কৌশল নিয়েছে মিস্টার বিস্টের উপস্থিতি সেই প্রচেষ্টার নতুন প্রদর্শন। বিশ্বজোড়া জনপ্রিয়তা নিয়ে সৌদি আরবে হাজির হয়েছেন 450 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক জিমি ডোনাল্ডসন, যিনি পরিচিত মিস্টার বিস্ট নামে। রাজধানী রিয়াদে এই ইউটিউব সেন্সেশন উদ্বোধন করলেন তার থিম পার্ক বিস্ট ল্যান্ড। নিয়ন ব্লু আলোয় ঝলমলে বিস্ট ল্যান্ড যেন ভবিষ্যতের কোনো গেম এরিনা। রোলার কোস্টার, লাইট টানেল আর বিভিন্ন এন্ডুরেন্স গেম, এমন অদ্ভুত সব চ্যালেঞ্জ আছে এখানে। ঠিক তার ভিডিওগুলোর মতোই উত্তেজনা ভরা। ভবিষ্যৎ ধাঁচের এই পার্ক নিয়ে সৌদির রাজধানীতে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পার্কের প্রতিটি আকর্ষণই সাজানো হয়েছে তার ভাইরাল ভিডিওর নকশায়। উদ্বোধনের দিন ভিড় করেন কিশোর তরুণ সবাই। অনেকেই সন্তানদের সারপ্রাইজ দিতে দূর দূরান্ত থেকে আসেন। জায়ান্ট স্ক্রিনে নাটকীয় কাউন্টডাউন, আগুন, লেজার, কনফেটি আর ড্রোন শোর মধ্যে মঞ্চে ওঠেন মিস্টার বিস্ট। এরপর শুরু হয় তার বিখ্যাত মানি মোমেন্ট। ব্রিফকেস আর চেস্ট খুলে দেখানো হয় ক্যাশ পুরস্কার। প্রতিদিন সর্বোচ্চ স্কোর করা দর্শক পাচ্ছেন 7,000 রিয়াল আর 45 দিন শেষে একজন পাবেন 10 লাখ রিয়ালের গ্র্যান্ড প্রাইজ, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,20 লাখ। রিয়াদ সিজনের অংশ হিসাবে 27 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে পার্কটি। মিস্টার বিস্ট বলেছেন তার দর্শকের 70%ই যুক্তরাষ্ট্রের বাইরে। মধ্যপ্রাচ্যে বড় সংখ্যক ফ্যান থাকার কারণেই রিয়াদকে বেছে নেওয়া। 75% তরুণ জনসংখ্যা আর 98% স্মার্টফোন ব্যবহার সৌদিকে পরিণত করেছে কন্টেন্ট ক্রিয়েটরদের পারফেক্ট প্লেগ্রাউন্ডে। এসবই তাকে এখন বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। সম্ভবত এটা আমার জীবনের সেরা একটি দিন। চারদিকে হাঁটছিলাম আর পুরো জায়গাটির আলো, আধার, সাজসজ্জা সবকিছু নিজের চোখে দেখে অবাক হচ্ছিলাম। আমি আসলে খুব খুঁটিনাটি দেখি, তাই বাতাসে উঠতে থাকা বালুকণাও আমার চোখে পড়ে। প্রতিটি ছোট জিনিসই যেন ভবিষ্যৎ ধাঁচের অনুভূতি তৈরি করেছে। সব মিলিয়ে দারুণ লাগছে আর আমি ভীষণ উচ্ছ্বসিত। রোনালদো থেকে নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বিপুল চুক্তি ও অবকাঠামোর মাধ্যমে বিশ্বমানের তারকাদের আমন্ত্রণ জানাচ্ছে। ভিডিও স্টুডিও, থিম পার্ক, গেমিং টুর্নামেন্ট সহ দেশটির বিনোদন খাতকে অর্থনীতির নতুন প্রধান স্তম্ভে পরিণত করার লক্ষ্য স্পষ্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্রিসমাসের আলোয় আলোকিত ফ্রান্সের রাজধানী প্যারিসের সড়ক। শহরে উৎসবের আনন্দ শুরু হয়েছে। আলোকসজ্জায় মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে শুরু হয় রোমাঞ্চকর মুহূর্ত। প্যারিসের বিশ্বখ্যাত শাপস এলিসির সড়কের গাছগুলো আলোকিত হয়ে ওঠে। একের পর এক জ্বলে ওঠে রঙিন বাতি। পর্যটক ও স্থানীয়রা ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে সেই দৃশ্য ধারণে। প্রতি বছরের মতো ক্রিসমাস উৎসবকে স্বাগত জানাতে এই বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয় ফ্রান্সে। পারিবারিক আনন্দ, শহরের উচ্ছ্বাস এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের প্রস্তুতি এটি। ডিসেম্বরে ক্রিসমাসের আগে এই রঙিন আলো শহরের মানুষদের উৎসব মুখর করে তোলে। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক ও স্থানীয়রা আনন্দে মেতে ওঠেন এ আয়োজনে। ছোট বড় সবাই মুগ্ধ আলোকসজ্জা আর সুরের মূর্ছনায়। আলোয় আলোকিত শাপস এলিসি শুধু পর্যটক ও প্যারিসবাসীর আনন্দের উৎস নয়, এটি শহরের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কেও ফুটিয়ে তোলে বলে জানান আয়োজকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।